20 বছর ঠিক আজকের মতোই এক অভিশপ্ত রাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। আমার আজও মনে আছে সেই ছোট্ট 5 বছরের পূর্ণিমা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরেছিল, কিন্তু সেই মায়াবী মনের ঝড় যেন তাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল। কেন বারবার বলেন ও হারিয়ে গেছে? আমার মন বলে পূর্ণিমা হারিয়ে যায়নি, ওই প্রকৃতির কোথাও না কোথাও আছে। মা হয়ে আমি অনুভব করতে পারি আমার মেয়ে আজও নিঃশ্বাস নিচ্ছে। কল্যাণী, বাস্তবতা মেনে নাও। মায়াবী মন সাধারণ কোনো জঙ্গল নয়, ওটা এক মায়াজাল। যে শিশু সেখানে পথ হারায়, হিংস্র পশু। চাঁদনি রাত, প্রাসাদের সবচেয়ে নির্জন প্রান্তে অবস্থিত এই বাগানটি রাজকুমারী পূর্ণিমার প্রিয় জায়গা। সে একটি শ্বেত পাথরের বেঞ্চে বসে আছে, তার চোখে এক বিষণ্ণ চাউনি। রাজকুমারী, এই গভীর রাতে আমাকে কেন ডেকে পাঠালেন? যদি রক্ষীরা আমাদের একসাথে দেখে ফেলে তবে আপনার সম্মানে আঘাত লাগবে। সম্মান? যে প্রাসাদে আমার ইচ্ছের কোনো মূল্য নেই, সেখানে সম্মানের মায়া করে কি লাভ বিক্রম? তুমি কি জানো, বাবা কাল সকালে যুবরাজ আদিত্যের সাথে আমার বিয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন। আমি জানি পুরো রাজ্যের মানুষ এই উৎসবের অপেক্ষায় আছে। একজন সাধারণ সেনাপতি হিসেবে আমার কাজ কেবল আপনার নিরাপত্তা নিশ্চিত করা, আপনার স্বপ্ন পূরণ করা নয়। তুমি কি এতটাই পাথরের মতো কঠোর? একবারও কি বলবে না যে তুমি আমাকে যেতে দেবে না? এই রাজকীয় দেওয়াল আমাদের মাঝখানে যে ব্যবধান গড়েছে, সেটা কি ভালোবাসা দিয়ে ভাঙা যায় না? রাজকুমারী, আমি সেনাপতি, আমি যুদ্ধ জানি, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করার অস্ত্র আমার কাছে নেই। আপনি আকাশের চাঁদ আর আমি এক সাধারণ ধূলিকণা। আমাদের মিলন এই রাজ্যে অসম্ভব। তবে তাই হোক। নিয়মের বেড়াজাল যদি আমাদের বিচ্ছেদ চায়, তবে সেই নিয়মই জয়ী হোক। কিন্তু মনে রেখো বিক্রম, এই পূর্ণিমা শুধু তোমার জন্যই কলঙ্কিত হতে চেয়েছিল। সূর্যগড় রাজ্যের বিশাল রাজসভা। মহারাজ জয়বর্ধন তার সিংহাসনে আসীন। সভার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজকুমারী পূর্ণিমা। সভার একপাশে দাঁড়িয়ে মন্ত্রী সোমনাথ একটি রাজকীয় ফরমান হাতে নিয়ে মুচকি হাসছেন। সভার পরিবেশ অত্যন্ত গম্ভীর ও থমথমে। সূর্যগড় রাজ্যের প্রজাবৃন্দ এবং পাত্রমিত্রগণ, আজ এক বিশেষ ঘোষণার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাজ্য মালব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। তাদের সাথে যুদ্ধ মানেই আমাদের রাজ্যের বিনাশ। তাই শান্তির স্বার্থে এবং রাজ্যের সীমানা সুরক্ষিত করতে আমি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। মহারাজ অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। মালব রাজ্যের যুবরাজ আদিত্যের সাথে আমাদের রাজকুমারী পূর্ণিমার বিবাহ স্থির হয়েছে। এই বৈবাহিক সম্পর্ক দুই রাজ্যের মধ্যে এক অভেদ্য বন্ধুত্বের দেওয়াল গড়ে তুলবে। কিন্তু পিতা, আমার মত কি একবারও জানতে ইচ্ছে করলো না? যুবরাজ আদিত্যকে আমি চিনিও না। তার অহংকারের গল্প সারা রাজ্যে প্রচলিত। আপনি কি রাজনৈতিক সুবিধার জন্যে আমাকে বলে দিচ্ছেন? চুপ করো পূর্ণিমা। রাজকুমারীদের জীবন কেবল তাদের নিজস্ব নয়, তা রাজ্যের সম্মানের সাথে জড়িত। তুমি আমার কন্যা, আর তোমার কাজ হলো আমার আদেশ পালন করা। রাজকুমারী, ব্যক্তিগত আবেগের চেয়ে রাজধর্ম বড়। আগামী পূর্ণিমা তিথিতেই বিবাহর লগ্ন স্থির হয়েছে। আপনি অন্তপুরে গিয়ে প্রস্তুতি নিন। মা, তুমি কিছু একটা করো। বাবাকে বোঝাও মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি মালব রাজ্যে যাব না মা। আমি ওখানকার অকাল্পনিক বিলাসিতার মাঝে দম বন্ধ হয়ে মরে যাব। শান্ত হো মা। মহারাজ যা সিদ্ধান্ত নিয়েছেন
তা পুরো রাজ্যের মঙ্গলের জন্যে। তোর জেদ আজ কারো ভালো করবে না মা। মঙ্গলের জন্যে? নিজের সন্তানের সুখ বিসর্জন দিয়ে কিসের মঙ্গল মা? তুমি তো সব জানো। তুমি জানো সেনাপতি বিক্রমের প্রতি আমার অনুরাগের কথা। তুমি কি একবারও বাবার কাছে আমার হয়ে আবেদন করবে না? পূর্ণিমা, তুই কি ভাবিস আমি মা হয়ে তোর কষ্ট বুঝি না? কিন্তু মনে রাখিস, এই রাজপ্রাসাদ কোনো সাধারণ ঘর নয়। রাজকুমারীদের জন্ম হয় ত্যাগের জন্যে, নিজের ইচ্ছের জন্যে নয়। আমাদের রক্তে মিশে থাকে রাজ্যের দায়বদ্ধতা। এখানে ভালোবাসা একটি বিলাসিতা, যা আমাদের মতো বন্দীদের সাজে না। তবে তবে কি আমি কেবল এক দাবার গুটি, যার চাল বাবার মন্ত্রীরা বিলে ঠিক করবেন? হয়তো তাই। আমাদের মুকুটগুলো সোনার হতে পারে, কিন্তু সেগুলো আসলে আগুনের তৈরি। তুই যদি বিক্রমের কথা বলিস, তবে মহারাজ তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেবেন। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটি এইভাবে শেষ হয়ে যাক? বাবা, আমি এক ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি। চারদিকে দেওয়াল, পালানোর কোনো পথ নেই। আমার আত্মাই প্রাসাদের খাঁচায় গুমড়ে মরছে। বেটি, তুমি রাজকুমারী পূর্ণিমা তো? চেনা যায় না, কিন্তু তোমার চোখের জল রাজকীয় হীরে জহরতের চেয়েও উজ্জ্বল। বাবা, আমি কি কোনোদিন এই বন্দিত্ব থেকে মুক্তি পাবো না? যার জন্যে বাঁচতে চেয়েছিলাম, আজ তাকেই হারানোর পথে। ভালোবাসা ভালোবাসা কি তবে কেবলই দুঃখের নাম? মুক্তি মুক্তি কথাটি খুব সহজ মনে হলেও এর পথ অতি কঠিন। মনে রেখো বেটি, মুক্তি কখনো সোনার খাঁচায় পাওয়া যায় না। খাঁচাটা সোনার হোক বা লোহার, বন্দিত্ব একই থাকে। তবে তবে আমি কি করব বাবা? রাজকন্যা হয়ে জন্ম নেওয়া কি আমার অপরাধ হয়েছে? মুক্তি পাওয়ার জন্য নিজেকে বিলীন করতে হয়। নদী যখন সাগরে মেশে, তখন নদীর নিজের আর কোনো আলাদা পরিচয় থাকে না, সে সাগর হয়ে যায়। তোমার অস্তিত্ব যদি কেবল রাজকুমারী পরিচয়ে আটকে থাকে, তবে তুমি কোনো দিন মুক্ত হবে না। সত্যের সন্ধানে নিজেকে শেষ না করলে নতুন জীবনের উন্মেষ ঘটে না। আমি বুঝতে পেরেছি বাবা, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আমি আমার পথ খুঁজে পেয়েছি। সেনাপতি মশাই, জলদি করুন। রক্ষীরা টহলে বেরোনোর আগেই আপনাদের কথা শেষ করতে হবে। পূর্ণিমা, আমার কথা শোনো। প্রাসাদের বাইরে দুটো ঘোড়া তৈরি আছে, কেউ জানবে না আমরা কোথায় গিয়েছি। চলো, এই মিথ্যে আভিজাত্য ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই। আমি তোমাকে সাধারণ মানুষের মতো সুখে লাগব। পালিয়ে যাব? কিন্তু কোথায় বিক্রম? যে রাজ্যে বাবার গুপ্তচর নেই, এমন জায়গা কি আছে পৃথিবীতে? তুমি কি জানো, আমরা ধরা পড়লে বাবা তোমাকে দেশদ্রোহী হিসেবে সবার সামনেই শিরচ্ছেদ করবেন। আমি মরতে রাজি পূর্ণিমা। তোমার হাত ধরে মরার চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। কিন্তু আমি তোমাকে মরতে দিতে পারি না। তুমি এই রাজ্যের শ্রেষ্ঠ বীর। আমি এক মুহূর্তের শখের জন্যে এক বীর সেনাপতিকে কলঙ্কিত করতে পারবো না। আর আমার বংশের সম্মান কুল মর্যাদা যে আমায় রক্ষা করতে হবে। বাবা আজ অন্ধ, তাকে আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি না। তবে কি কাল সকালে তুমি অন্য কারোর হয়ে যাবে? আমি কি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকব? কালকে সূর্য এক নতুন পূর্ণিমা দেখবে বিক্রম। তুমি শুধু কথা দাও, যাই হয়ে যাক না কেন, তুমি শুধু নিজেকে সামলে রাখবে। আজ আমাদের শেষ দেখা বিক্রম। যে রাজকুমারী হয়ে জন্মানো ছিল আমার গর্ব,
আজ সেই পরিচয় আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাজকুমারী, ভোর হতে চলল, সবাই আপনার কক্ষের বাইরে অপেক্ষা করছে। মালতী, আমার এই শেষ আমানতটুকু তুমি বিক্রমের হাতে পৌঁছে দিও। কেউ যেন জানতে না পারে। এটাই আমার শেষ আদেশ। আজ আমি মুক্ত হব মালতী। আজ রাজকুমারীর শেষ রাত। মা পূর্ণিমা, লগ্ন বয়ে যাচ্ছে যে, ওঠ। আজ তোর জীবনের সবচেয়ে বড় দিন। আয়, আজ তোকে রাজবধূর বেশে সাজিয়ে দিই। পূর্ণিমা, কোথায় গেলি মা? কেউ আছিস? আমার মেয়েকে খুঁজে বের কর। হে কি সর্বনাশ! বিয়ের আসরে বরপক্ষ উপস্থিত আর আমার কন্যা নিরুদ্দেশ। এ কেবল অবাধ্যতা নয়, এ সূর্যগড় রাজ্যের মুখে চুনকালি মাখানো। মহারাজ, জানলা খোলা। মনে হচ্ছে রাজকুমারী স্বেচ্ছায় পালিয়েছেন, আর এই কাজে নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করেছে। মালতী, কোথায় সেই মেয়ে? বল মালতী, পূর্ণিমা কোথায়? যদি সত্যি না বলিস তবে আজই তোর শিরচ্ছেদ হবে। এ কেমন অপমান! বিয়ের আসর থেকে রাজকুমারী নিখোঁজ। মহারাজ জয়বর্ধন কি আমাকে উপহাস করার জন্য ডেকেছেন? মন্ত্রী মশাই, এর ফল কিন্তু ভালো হবে না। যুবরাজ, শান্ত হন। আমাদের রক্ষীরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাজকুমারী নিশ্চয়ই কোথাও কিন্তু তুমি পাবে তোমার সেই পূর্ণিমাকে, যে কেবল তোমার হতে চেয়েছিল। যেখানে নিয়ম ভালোবাসাকে হত্যা করে, সেখানে রাজকুমারী নয়, কেবল এক প্রেমিকা হয়েই বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু আমি সেই মুক্তির পথ বেছে নিলাম, যেখানে কোনো রাজা নেই, কোনো রাজকর্ম নেই। বিদায় বিক্রম, যদি অন্য কোনো জন্ম থাকে, তবে সেখানে আমি কেবল তোমার অধিকারিণী হয়েই আসব। বিক্রমের চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে চিঠির ওপর পড়ে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। রাজকুমারী আজ আর কারো বন্দী নন। তিনি সীমানা ছাড়িয়ে মুক্ত হয়ে গেছেন। যে রাজ্য ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সেই রাজ্যের জন্য যুদ্ধ করার ক্ষমতা আমার আর নেই। বিক্রম আর একবারও প্রাসাদের দিকে ফিরে তাকায় না। সে এক সাধারণ পথিকের মতো পাহাড়ের উল্টো দিকের পথ ধরে হাঁটতে শুরু করে। পেছনে পড়ে থাকে এক রাজপ্রাসাদের অহংকার, এক শূন্য সিংহাসন আর এক রাজকুমারীর শেষ চিঠির দীর্ঘশ্বাস। সূর্যগড় রাজ্যের সেই প্রতাপশালী সেনাপতি বিক্রম এখন কেবলই এক পরিব্রাজক। সে উদ্দেশ্যহীনভাবে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায়। পূর্ণিমা, তুমি বলেছিলে তুমি মুক্ত হবে, কিন্তু এই মুক্তি কি আমাকে এক জীবন্ত লাশে পরিণত করার জন্য ছিল? কেন আমি সেদিন তোমার হাত ধরে জোর করে নিয়ে গেলাম না? তার আর বেঁচে থাকার কোনো স্পৃহা নেই। হঠাৎ তার মনে পড়ে সেই সাধু বাবার কথা,
যিনি পূর্ণিমাকে মুক্তির পথ দেখিয়েছিলেন। বিক্রম স্থির করে শেষবারের মতো সেই আশ্রমে যাবে। বিক্রম আশ্রমে পৌঁছালে দেখে সাধু বাবা সেই আগের মতোই ধুনির সামনে বসে আছেন। বিক্রমকে দেখে তিনি সামান্য হাসেন, যেন তিনি জানতেন বিক্রম আসবে। বাবা, আমি সব হারিয়েছি। রাজকুমারী আর নেই। আমি নিজের তলোয়ার বিসর্জন দিয়েছি, কিন্তু মনের আগুন নেভাতে পারছি না। কেন আপনি তাকে সেই আত্মঘাতী মুক্তির কথা বলেছিলেন? শান্ত হও বাবা। আমি বলেছিলাম নিজেকে বিলীন করতে, বিনাশ করতে বলিনি। নদী যখন সাগরে মেশে তখন সে কি মরে যায়? না, সে শুধু তার নাম আর রূপ পরিবর্তন করে। আপনি কি বলতে চাইছেন বাবা? তবে কি পূর্ণিমা বেঁচে আছে? যে প্রেম অকৃত্রিম, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। সে রাতে পাহাড়ের চূড়ায় সে তার রাজকীয় পরিচয় আর ওড়না বিসর্জন দিয়েছিল মাত্র। এই অরণ্যের আরও গভীরে, যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না, সেখানে এক নীল পদ্মের মতো একটি প্রাণ ফুটে আছে। যাও বিক্রম, তোমার তলোয়ারের আর প্রয়োজন নেই। তোমার হৃদয়ের ডাকই তোমাকে তার কাছে পৌঁছে দেবে। হঠাৎ শুকনো পাতার মর্মর শব্দে সে ফিরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে ধুলোবালিতে মাখা ক্লান্ত বিক্রম। দুজনেই কয়েক মুহূর্ত নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। বিক্রম, তুমি এখানে কিভাবে? আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি তোমায় খুঁজতে আসিনি পূর্ণিমা। আমি এসেছিলাম নিজের শেষ আশ্রয় খুঁজতে, কিন্তু ঈশ্বর আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি ভয় পেয়েছিলাম বিক্রম, যদি বাবা তোমাকে শাস্তি দিতেন, তাই আমি নিজের মৃত্যুর নাটক করে পালিয়ে এসেছি। আমি চেয়েছিলাম তুমি তোমার বীরত্ব নিয়ে বেঁচে থাকো। তোমাকে ছাড়া বীরত্ব কেবল একটি বোঝা। রাজপ্রাসাদ আমাদের বিচ্ছেদ দিয়েছিল, কিন্তু এই অরণ্য আমাদের এক করে দিল। বিক্রম আর পূর্ণিমা বনের সীমানা পেরিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাদের পেছনে পড়ে রইল সূর্যগড় রাজ্যের সীমানা, মহারাজ জয়বর্ধনের অহংকার আর মন্ত্রী সোমনাথের কুটিলতা। আমরা কোথায় যাব পূর্ণিমা? আমাদের কোনো পরিচয় নেই, কোনো ধন দৌলত নেই। আমাদের ভালোবাসা আছে বিক্রম। আমরা অন্য কোনো রাজ্যে গিয়ে সাধারণ কৃষক বা শ্রমিকের মতো জীবন কাটাবো, যেখানে কেউ জানবে না আমি রাজকুমারী ছিলাম আর তুমি সেনাপতি। সেখানে আমি শুধু তোমার পূর্ণিমা হব। একটি ছিমছাম গ্রাম। বিক্রম এখন সেই গ্রামের একজন নামকরা কারিগর। পূর্ণিমা ঘরের কাজে ব্যস্ত। তাদের ছোট কুটিরে এখন আনন্দের সুর। আচমকা একদিন ছদ্মবেশে সেখানে হাজির হয় মালতী। সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে তাদের খোঁজ করতে করতে এসেছে। রাজকুমারী, সেনাপতি মশাই, আপনারা বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রাসাদে এখন কেবল অন্ধকার। মহারাজ অসুস্থ, যুবরাজ আদিত্য অন্য রাজ্য আক্রমণ করে ব্যস্ত, কিন্তু আপনাদের এই ছোট্ট ঘরটিই যেন স্বর্গের টুকরো। মালতী, আমি এখন আর রাজকুমারী নই, আমি এক সাধারণ মানুষের ঘরণী। আর বিশ্বাস করো, ওই হীরের মুকুটের চেয়ে এই মাটির ঘরের শান্তি অনেক বেশি দামি। হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। ভালোবাসার জন্য আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল। সৃষ্টিকর্তার কাছে আমি মন থেকে প্রার্থনা করছি, আপনাদের এই ভালোবাসা চির অমলিন থাকুক। হ্যাঁ মালতী, বিক্রমের এই ভালোবাসার কাছে ওই রাজপ্রাসাদের প্রাচুর্য সব ফিকে লাগে। বিক্রমের মতো মানুষকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে আমি সত্যিই ধন্য। বিক্রম আর পূর্ণিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে।
আকাশের পূর্ণিমার চাঁদ আজ যেন তাদেরই জয়গান গাইছে। রাজকুমারীর সেই শেষ চিঠি আসলে কোনো বিচ্ছেদের বার্তা ছিল না, তা ছিল এক নতুন ও স্বাধীন জীবনের প্রেমপত্র। বাইরে প্রবল ঝড় বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ঘরের এক কোণে প্রদীপ জ্বলছে। মহারাজ জয়বর্ধন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। রানী কল্যাণী একটি ছোট রাজকীয় লকেট হাতে নিয়ে স্তব্ধ হয়ে আছেন। আজ রাজকুমারী পূর্ণিমা হারিয়ে যাওয়ার 20 বছর পূর্ণ হলো। 20 বছর, ঠিক আজকের মতোই এক অভিশপ্ত রাতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। আমার আজও মনে আছে সেই ছোট্ট 5 বছরের পূর্ণিমা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরেছিল, কিন্তু সেই মায়াবী মনের ঝড় যেন তাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল। কেন বারবার বলেন ও হারিয়ে গেছে? আমার মন বলে পূর্ণিমা হারিয়ে যায়নি, ওই প্রকৃতির কোথাও না কোথাও আছে। মা হয়ে আমি অনুভব করতে পারি আমার মেয়ে আজও নিঃশ্বাস নিচ্ছে। কল্যাণী, বাস্তবতা মেনে নাও। মায়াবী মন সাধারণ কোনো জঙ্গল নয়, ওটা এক মায়াজাল। যে শিশু সেখানে পথ হারায়, হিংস্র পশু আর অশরীরী ছায়া তাকে নিমেষেই শেষ করে দেয়। 20 বছর পর কোনো মানুষ সেখান থেকে ফিরে আসে। আমি ওকে মৃত ঘোষণা করেছি বহু বছর আগে। মহারাজ, বাস্তবতা আর সত্য দুটো সবসময় এক হয় না। প্রকৃতি যা কেড়ে নেয় তা সবসময় ধ্বংস করার জন্য নয়, কখনো কখনো তা রক্ষার জন্যেও নেয়। সাধু বাবা, আপনি এই অসময়ে। রানী মায়ের বিশ্বাস বৃথা নয় মহারাজ। মায়াবী বন রাজকুমারীকে গ্রাস করেনি, বরং তাকে আগলে রেখেছে। ওই বন সাধারণ মানুষের জন্য যমদূত হতে পারে, কিন্তু রাজবংশের রক্তের জন্য তা এক নিরাপদ আশ্রয় হতে পারে। আপনি কি সত্যি বলছেন সাধু বাবা? আপনি কি ওকে দেখেছেন? আমি ওকে দেখিনি রানীমা, কিন্তু বনের বাতাসের গুঞ্জনে আমি ওর অস্তিত্ব অনুভব করি। তবে সাবধান, রাজ্যে যে দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে তা থেকে বাঁচতে হলে রাজকুমারীর সেই বুনো শক্তিকেই প্রয়োজন হবে। খুব শিগগিরই সেনাপতিকে ওই বনে পাঠাতে হবে। এক মৃতপ্রায় আশার পেছনে আমি কি আমার শ্রেষ্ঠ সেনাপতিকে মৃত্যুর মুখে ঠেলে দেব? মৃত্যু নয় মহারাজ, সেনাপতি বিক্রম ওই বনে গিয়ে যা খুঁজে পাবেন তা পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। বনের রক্ষকই এখন রাজ্যের একমাত্র ভরসা। মহারাজ জয়বর্ধন চিন্তিত মুখে জানালার বাইরে মায়াবী বনের দিকে তাকান। বজ্রপাতের আলোয় সেই গহীন বনকে আজ আরও রহস্যময় মনে হচ্ছে। চারিদিকে ধোঁয়া আর অশুভ নীল আলো। কালভৈরব একটি বড় কালো পাথরের সামনে বসে জাদু মন্ত্র পড়ছে। সে তার হাত দিয়ে বনের সবুজ আলো শুষে নিয়ে পাথরটিতে জমা করছে। এই মায়াবী বনের প্রতিটি গাছের প্রাণ শক্তি এখন আমার হাতের মুঠোয়। যত বেশি শক্তি আমি শুষে নেব, সূর্যগড় রাজ্য তত বেশি শ্মশান হবে। মাটি হবে পাথর আর জল হবে বিষ। কেউ আমাকে রুখতে পারবে না। মন্ত্রী, প্রজাদের অবস্থা কতটা শোচনীয়? মহারাজ, অবস্থা ভয়াবহ। গত 3 মাস এক ফোঁটা বৃষ্টি হয়নি। নদী শুকিয়ে কাঠ। এক রহস্যময়ী মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মানুষ বলছে এটা মায়াবী বনের কোনো অভিশাপ। না মন্ত্রী,
বন কখনো অভিশাপ দেয় না। 20 বছর আগে আমার মেয়েকেও বনই আগলে রেখেছিল। এই বিনাশের পেছনে অন্য কোনো অশুভ শক্তি আছে। কোনো উপায় নেই সাধু বাবা? উপায় আছে মহারাজ, কিন্তু কাল ভৈরবের এই কালো জাদুর প্রাচীর ভেদ করার শক্তি কোনো সাধারণ সৈন্যের নেই। একমাত্র বনের সন্তান, যার রক্তে রাজকীয় আভিজাত্য আর যার আত্মায় বনের জাদু মিশে আছে, সেই পারবে এই বিপদ থামাতে। বনের সন্তান? এই রুক্ষ প্রকৃতির মাঝে কোনো মানুষের সন্তান কিভাবে বেঁচে থাকবে? সে বেঁচে আছে। 20 বছর ধরে বন তাকে নিজের কন্যার মতো বড় করেছে। সে পশু পাখির ভাষা বোঝে, গাছের কান্না শুনতে পায়। মহারাজ, সেনাপতি বিক্রমকে পাঠান, তাকে খুঁজে বের করতেই হবে, নতুবা সূর্যগড় মানচিত্র থেকে মুছে যাবে। মহারাজ জয়বর্ধন সেনাপতিকে ডাকার জন্য মন্ত্রীকে ইশারা করেন। বাইরে এক বিকট বজ্রপাতের শব্দ শোনা যায়, যেন কোনো অশনি সংকেত। ভোরবেলা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার। ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের পোশাকে প্রস্তুত সেনাপতি বিক্রম। মহারাজ জয়বর্ধন তার হাতে একটি বিশেষ রাজকীয় তলোয়ার তুলে দিচ্ছেন। পাশে মন্ত্রী শগুন চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। বিক্রম, এই তলোয়ার তোমার পূর্বপুরুষদের বীরত্বের প্রতীক, কিন্তু মনে রেখো, মায়াবী বনে তলোয়ারের চেয়ে তোমার ধৈর্য আর সাহস বেশি প্রয়োজন হবে। রাজকুমারীকে খুঁজে বের করা এখন কেবল আমার জেদ নয়, আমাদের রাজ্যের বাঁচার একমাত্র পথ। মহারাজ, আপনার আজ্ঞা আমার শিরোধার্য। যদি রাজকুমারী জীবিত থাকেন তবে তাকে নিয়েই আমি এই প্রাসাদে ফিরব, আর যদি না ফিরি তবে জানবেন আপনার সেনাপতি তার শেষ রক্তবিন্দু দিয়ে রাজ্যের সেবা করেছে। সেনাপতি, সাবধানে পা ফেলবেন। লোকমুখে শোনা যায় ওই বনের গাছপালারও কান আছে, তারা আগন্তুকদের গতিবিধি টের পায়। বনের মায়া যেন আপনাকে পথভ্রষ্ট না করে। বিক্রম বনের ভেতর প্রবেশ করেছেন। চারপাশ নিস্তব্ধ, কেবল গাছের পাতার এক অদ্ভুত ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বনের পরিবেশ বদলে যেতে শুরু করে। পথপ্রদর্শক হিসাবে আনা ম্যাপটি বিক্রমের হাত থেকে এক দমকা হাওয়ায় উড়ে যায়। এ কি? যে পথে এলাম সেই পথটা কোথায় গেল? চারিদিকে শুধু ঘন কুয়াশা আর নড়াচড়া করা ছায়া। হঠাৎ মাটি থেকে সাপের মতো কতগুলো জীবন্ত শিকড় আর কাঁটাযুক্ত লতা উঠে আসে। বিক্রম তলোয়ার বের করার আগেই লতাগুলো তার পা জড়িয়ে ধরে টেনে মাটির সাথে আটকে দেয়। তিনি নড়াচড়া করতে পারছেন না। যত বেশি তিনি ছাড়ানোর চেষ্টা করছেন, লতাগুলো তত বেশি তাকে চেপে ধরছে। না, এ কি মায়া? গাছগুলো যেন আমায় গিলে খেতে চাইছে। কেউ কি আছো? আমাকে সাহায্য করো। চারদিকের গাছগুলো যেন বিক্রমের চারদিকে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে ফেলে। তিনি সম্পূর্ণ বন্দী হয়ে পড়েন। এমন সময় দূরে একটি হালকা সুর ভেসে আসছে, যা শুনে বনের আক্রমণাত্মক লতাগুলো কিছুটা শান্ত হতে শুরু করে। বিক্রম অস্পষ্টভাবে দেখতে পান একটি মেয়েলি অবয়ব তার দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত কোনো পশুর খাদ্য হয়েই মরতে হবে। ক্ষমা করবেন মহারাজ, আমি ব্যর্থ। থামো সেবা, ও শত্রু নয়, ও অভুক্ত আর পথহারা। ওকে ভয় দেখিও না। বিক্রম চোখ খুলে দেখেন তরুণী হালকা চালে আসছে। তার গলায় একটি পুরনো রাজকীয় লকেট। বাঘটি তার পায়ের কাছে বিড়ালের মতো আদুরে ভঙ্গিতে বসে পড়ে। মেয়েটি বাঘের কানে নিচু স্বরে কিছু একটা বলে, আর বাঘটি মাথা নেড়ে বনের অন্ধকারে মিলিয়ে যায়। এ কি দেখছি আমি? আপনি আপনি এই বন্য পশুর সাথে কথা বলছেন? ও আপনার কথা শুনল? এই বন ওদের ঘর। আপনি এখানে অনাহুত। ঘর বাঁচাতে ওরা আক্রমণ করবেই। আপনি কে?
কেন এই বিপজ্জনক সীমানায় এসেছেন? আমি সূর্যগড় রাজ্যের সেনাপতি বিক্রম। আমি এই বনের রহস্য আর আমাদের হারিয়ে যাওয়া রাজকুমারীকে খুঁজতে এসেছি। কিন্তু আপনি কে? এই বনের গভীরে একা কিভাবে থাকেন? আমি একা নই। এই গাছপালা, এই পশু পাখি, এরাই আমার পরিবার। আমি এখানকার ভাষা বুঝি, ওদের দুঃখ বুঝি। আপনার রাজ্যে যে খরা চলছে তার আজ এই বনের গাছেদের গায়েও লেগেছে। বিক্রম লক্ষ্য করেন মেয়েটির গলায় সেই লকেটটি। এটি অবিকল সেই লকেট যা রানী কল্যাণী সারাক্ষণ আগলে রাখেন। বিক্রমের বুক থক করে ওঠে। এই লকেট? তবে কি সাধু বাবার কথা সত্যি? এই বুনো মেয়েটি কি আমাদের হারিয়ে যাওয়া রাজকুমারী পূর্ণিমা? এই লকেট, এই সূর্যের চিহ্ন আর মাঝখানে বসানো নীলকান্ত মণি, এটা তো সূর্যগড় রাজবংশের অতি গোপন এবং পবিত্র সূর্য পদক। এ তো কোনো সাধারণ অলংকার নয়। এটা কিসের পদক আমি জানি না। জ্ঞান হওয়ার পর থেকেই এটি আমার গলায় আছে। আমি যখন ছোট ছিলাম এই বনের মা হরিণ আমাকে আগলে রেখেছিল। সেই হয়তো জানে এটা কোথা থেকে এসেছে। না, এটিই আপনার পরিচয়। আজ থেকে ২০ বছর আগে এক ঝড়ের রাতে মহারাজ জয়বর্ধনের একমাত্র কন্যা পূর্ণিমা এই মায়াবী বনে হারিয়ে গিয়েছিল। মহারানী কল্যাণী আজও আপনার জন্য চোখের জল ফেলছেন। আপনি সেই হারিয়ে যাওয়া রাজকুমারী পূর্ণিমা। রাজকুমারী প্রাসাদ? না, আপনি ভুল করছেন সেনাপতি। আমি এই বনের অংশ। এই মাটি আমার মা, এই আকাশ আমার বাবা। প্রাসাদের পাথুরে দেয়াল আমার জন্য নয়। আমি কোনো মানুষের সন্তান নই, আমি প্রকৃতির সন্তান। কিন্তু আপনার রক্তের রাজকীয় তেজ আছে। আপনার চোখে আমি মহারাজের ছায়া দেখতে পাচ্ছি। আপনার রাজ্য এখন বিপদে। কাল ভৈরবের কালো জাদু আপনার রাজত্বকে মরুভূমি বানিয়ে দিচ্ছে। আপনার কি আপনার প্রজাদের প্রতি কোনো মায়া নেই? প্রজারা কি আমার পশু পাখিদের মতো নয়? ওরা কেন কষ্ট পাচ্ছে? কারণ কাল ভৈরব বনের প্রাণ শক্তি চুরি করছে, যা আসলে আপনার এবং আপনার রাজ্যের প্রাণ। আপনি ফিরে না গেলে এই বন এবং রাজ্য দুটোই শেষ হয়ে যাবে। ছায়া, তোমার এই দশা কেন? তোমার চোখের জ্যোতি কোথায় হারিয়ে গেল? ও কি বলছে? আপনি কি ওর কথা বুঝতে পারছেন? ও বলছে বনের গভীরে এক রাক্ষসে অন্ধকার জেকে বসেছে। এক কালো জাদুকর মাটির নিচে শিকড় গেড়ে বনের শিরা উপশিরা থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে। গাছেরা গান গাইতে ভুলে গেছে। নদী শুকিয়ে পাথরে পরিণত হচ্ছে। বন ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছে বিক্রম। ঠিক এই একই হাহাকার এখন আমাদের সূর্যগড় রাজ্যেও। যে অন্ধকার বনকে গ্রাস করছে, সেই অন্ধকারই আমাদের শস্যক্ষেত পুড়িয়ে দিচ্ছে, শিশুদের জলহীন তৃষ্ণায় মারছে। মহারাজ আর মহারানী অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমি একলা মেয়ে কি করতে পারি? আমি তো কেবল বনের ভাষা বুঝি। আপনি সেই সেতুবন্ধন রাজকুমারী। আপনার রক্তে রাজার আজিভাত্য, আর আপনার আত্মায় বনের জাদু। কাল ভৈরবের কালো জাদুকে হারাতে হলে আপনার এই অসামান্য ক্ষমতার প্রয়োজন। আপনার প্রজারা এবং আপনার এই বন্য পরিবার সবাই এখন আপনার দিকে তাকিয়ে। আমি যাব। আমার বোনের এই কষ্ট আমি সহ্য করব না। যারা বনের ক্ষতি করছে তারা আমার রাজ্যেও শত্রু। চলুন বিক্রম, আমি আপনার সাথে প্রাসাদে যাব। পূর্ণিমা, আমার মা। 20 বছর ধরে এই লকেটটি আমি স্বপ্নে দেখেছি। ওর চোখের দিকে তাকাও কল্যাণী, ঠিক যেন আমার বাবার মতো দীপ্ত চাহনি। বিক্রম অসম্ভবকে সম্ভব করেছে। আবার হারিয়ে যাওয়া কলিজাজ ফিরে এসেছে। আপনি কি আমার মা? এই বড় পাথর আর ইটির ঘর কি আমার বাড়ি? এখানে তো কোনো গাছের ছায়া নেই, পশু পাখির ডাক নেই। আমার বড় দমবন্ধ লাগছে। এটা তোমার রাজত্ব মা, তুমি রাজকুমারী।
এই পাথুরে দেয়ালগুলো তোমাকে রক্ষা করার জন্য। মহারাজ, ক্ষমা করবেন, তবে প্রজাদের সামনে একে রাজকুমারী হিসেবে পরিচয় দেওয়ার আগে আমাদের সাবধান হওয়া উচিত। ২০ বছর বন্য জানোয়ারদের মাঝে থেকে কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে? মন্ত্রী, আপনি কি বলতে চাইছেন? আপনার বাগানের ফুলগুলো বলছে ওরা তৃষ্ণার্ত, ওদের শিকড়ে বিষ ঢালা হচ্ছে মন্ত্রী। আপনি কি শুনতে পাচ্ছেন না ওদের আর্তনাদ? শুনুন মহারাজ, অলীক কল্পনা, জাদুকরী ক্ষমতা নয়, এটি প্রলাপ মাত্র। আমাদের রাজ্যের ভাগ্য কি এমন এক মেয়ের হাতে ছেড়ে দেব? মহারাজ, এই দানবদের ওপর সাধারণ অস্ত্র কাজ করছে না, এরা কাল ভৈরবের তৈরি মায়াবী মরীচিকা। আমি বলেছিলাম এই মেয়েটি অশুভ, ও আসার পরেই এই বিপদ শুরু হয়েছে। ওকে আমাদের হাত থেকে কেড়ে নিতে এই দানবরা এসেছে। সেনাপতি, তবে কি আজ আমাদের বিনাশ নিশ্চিত? সেনাপতি, যারা মাটির বুক থেকে জন্ম নেয়নি তাদের এই পবিত্র মাটিতে ঠাঁই নেই। আমার বন্ধুরা, এসো, এই অন্ধকার দূর করো। এ কি দেখছি, বনের পশু পাখিরা সেনাপতির মতো লড়াই করছে, আর ওরা রাজকুমারীর আদেশ মানছে। দেখলেন তো মন্ত্রী, এটি কোনো অলীক কল্পনা নয়। রাজকুমারী আমাদের রাজ্যের আসল রক্ষক। ও না থাকলে আজ প্রাসাদের কেউ বেঁচে থাকত না। রাজকুমারী, আমায় ক্ষমা করবেন। আমি আপনার শক্তিকে চিনতে ভুল করেছিলাম। আপনার এই অলৌকিক ক্ষমতাই পারে কাল ভৈরবকে ধ্বংস করতে। যুদ্ধ কেবল শুরু হলো মন্ত্রী। কাল ভৈরবকে তার গুহায় গিয়ে থামাতে হবে, নয়তো সে আবার ফিরে আসবে। চলুন বিক্রম, শেষ যুদ্ধের সময় হয়েছে। মূর্খ সেনাপতি, এই বনের সমস্ত প্রাণ শক্তি এখন আমার নিয়ন্ত্রণে। তুচ্ছ তলোয়ার দিয়ে ওই কালো জাদুকে ধ্বংস করা অসম্ভব। আজ সূর্যগড় রাজ্যের শেষ প্রদীপ নিভে যাবে। আপনি বনের শক্তি চুরি করতে পারেন জাদুকর, কিন্তু বনের আত্মাকে কোনোদিন জয় করতে পারবেন না। হে বনের আদিম শক্তি, জাগ্রত হও। এই পরগাছাকে উপড়ে ফেলো যে তোমাদের শিকড় থেকে রক্ত শুষে নিচ্ছে। আমি তোমাদের কন্যা আদেশ দিচ্ছি, শত্রুকে ঘিরে ধরো। না, এ কি হচ্ছে? এই গাছগুলো আমার কথা শুনছে না কেন? আমি তো এদের অধিপতি, আমি তো এদের অধিপতি, কেন শুনছে না? আপনি অধিপতি নন, আপনি চোর। বন কেবল তাকেই শক্তি দেয় যে বনকে ভালোবাসে। আপনার সময় শেষ। আজ প্রকৃতিই তার বিচার করল। রাজকুমারী, আপনার আদেশ ছাড়া এই অশুভ শক্তিকে কেউ থামাতে পারত না। কালভৈরবের পতনের সাথে সাথে আকাশ থেকে ঝিরিঝিরি শান্ত শীতল বৃষ্টি নামছে। বনের ধূসর গাছগুলো আবার সজীব ও সবুজ হয়ে উঠছে। দূরে নদীর জল কলকল শব্দে বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। সেনাপতি বিক্রম হাঁটু গেড়ে পূর্ণিমাকে অভিবাদন জানাচ্ছেন। রাজকুমারী, দেখুন, রাজ্যে বৃষ্টি নামছে। প্রকৃতির অভিশাপ কেটে গেছে। প্রজারা আজ আনন্দে মেতে উঠেছে। চলুন, মহারাজ আপনার অপেক্ষায় আছেন। মা পূর্ণিমা, আজ থেকে তুমি এই রাজ্যের আইনসম্মত উত্তরাধিকারী। এই সিংহাসন আর প্রাসাদ এখন তোমার।
পিতা, আমার দেহ এই প্রাসাদে থাকলেও আমার আত্মা ওই মায়াবী বনের। রাজকুমারী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু আমি কোনো চার দেয়ালের বন্দিনী হব না। তুমি কি করতে চাও মা? আমি হব মানুষ আর প্রকৃতির মাঝে এক সেতু বন্ধন। আমি প্রাসাদ আর বনের মাঝখানে বাস করব, যাতে মানুষ বনের ক্ষতি না করে আর বনের শক্তি মানুষকে রক্ষা করে। আমার পরিচয়, আমি কেবল রাজকুমারী নই, আমি এই বনের রক্ষক। আপনার এই মহানুভবতা সূর্যগড় রাজ্যকে এক নতুন পথ দেখাবে। পূর্ণিমা প্রাসাদের বারান্দা থেকে বনের দিকে তাকিয়ে হাত নাড়ে। দূরে মায়াবী হরিণ ছায়াকে দেখা যায়। সে মাথা নুইয়ে তার বন্ধুকে সম্মান জানাচ্ছে। রাজ্যে ফিরে আসে চিরস্থায়ী শান্তি।